নমস্কার সমস্ত দর্শকদেরকে রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের রবিবার শিবপ্রসাদের প্রশ্নবাণে ক্ষণিকের আলোচনা। আজকের আমাদের সামনে উপস্থিত রয়েছেন শঙ্কর নারায়ণ মান্না, মথুরাপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের কনভেনার এবং কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আমাদের নিউজ রুমে উপস্থিত থাকার জন্য শঙ্কর নারায়ণ মান্না ভাইকে নমস্কার। নমস্কার। আমরা একদম আলোচনার প্রথমেই আসব। 3রা নভেম্বর 2025 পশ্চিমবঙ্গ রাজ্য সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। গত কয়েকদিন আগে সবথেকে চাঞ্চল্যকর যে তথ্যটা উঠে আসে, 22টি জেলার 2208টি বুথে কোনো মৃত, স্থানান্তরিত বা ভুয়ো অবৈধ ভোটারের লিস্ট নেই। এই বিষয়ে নির্বাচন কমিশন যখন পুনরায় হস্তক্ষেপ করলো, তখন এক ধাক্কায় 22টার জায়গায় নেমে এলো 6টি জেলা। 2208টি বুথ থেকে নেমে এলো 29টি বুথ। এখানে কি এসআইআর প্রক্রিয়ায় দুর্নীতি বা ভোটার লিস্টে স্বচ্ছতা গোপন করার চেষ্টা হয়েছে কোথাও? দেখুন, নির্বাচন কমিশন যেভাবে বিহারের যে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করেছেন, পশ্চিমবাংলায়ও এসআইআরের প্রক্রিয়া সেই স্বচ্ছতা আনার জন্য চেষ্টা করেছেন। কিন্তু দেখা গিয়েছে যে এই পশ্চিমবাংলার সরকার বারে বারে বিএলওদের উপরে একটা চাপ, ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি একটা চাপ বা প্রেসার ক্রিয়েট করেছে। বারবার আমরা দেখেছি টিভি চ্যানেলের মাধ্যমে, আমরা দেখেছি জনসভায়, প্রকাশ্য জনসভাতে তাদের বক্তব্যের মধ্যে উঠে এসছে। এক্ষেত্রে এই জায়গায় দীর্ঘ বছরকাল একটা বুথে মানুষ মারা যায়নি, এটা একটা অবাস্তব, অকল্পনীয় এবং ভিত্তিহীন জায়গা রয়েছে। সেই ভিত্তিহীন জায়গার উপর দাঁড়িয়ে একটা অবাস্তবিক জায়গায় যদি উপর ভিত্তি করে যে এসআইআর প্রক্রিয়াটা মানুষের সামনে তুলে ধরেছে, যে এতগুলো বুথে, এতগুলো জেলাতেই একেবারেই কেউ মারা যায়নি, এটা সম্পূর্ণ অবাস্তবিক। এই জায়গায় আমি মনে করি যে এই জায়গাটায় এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব রয়েছে বলে। শেষ পর্যন্ত আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া কি স্বচ্ছতার সহিত শেষ হবে বলে আপনার মনে হয়? নির্বাচন কমিশন যেভাবে চেষ্টা করছেন, যতই মানুষকে ভুল বোঝানো হোক না কেন, বা বিএলওদের উপর একটা প্রেসারাইজড করা হোক না কেন, বা অস্বচ্ছতা সৃষ্টি করবার একটা যে পরিকল্পনা রূপায়ণ করা হোক না কেন, নির্বাচন কমিশন তার নির্দিষ্ট লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে এই এসআইআর প্রক্রিয়াটাকে সমাপ্ত করবে বলে আমি মনে করি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখলেন শুধুমাত্র মানবিক কারণে। কিন্তু এর আগে সুপ্রিম কোর্ট প্রায় 26,000 এসএসসি প্যানেল বাতিল করেছিলেন। একই বিষয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ভিন্ন ভিন্ন রায়। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, দুটো প্রশ্ন আপনি একই সঙ্গে করে ফেললেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এসএসসি প্রক্রিয়া যেটা রয়েছিল 26,000-এর, এখানে সেই 26,000-এর প্যানেলের বাতিলের একটা অর্ডার এখানে সিঙ্গেল বেঞ্চে দিয়েছিলেন। পরবর্তী সময় সেটা সুপ্রিম কোর্টে যায়, সেখানেও কিন্তু এই হাইকোর্টের রায়টাকে বলবৎ রেখেছিলেন এবং বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা রয়েছে, এখানে দুর্নীতির গন্ধ পাচ্ছিলেন। দুর্নীতির জায়গাগুলোকে ওনারা মাননীয় হাইকোর্টের যে রায়, সেই রায়টাকেও কিন্তু সুপ্রিম কোর্ট তার অবজারভেশনের জায়গা থেকে দেখেছেন, যে মনে করেছেন যে এর মধ্যে অস্বচ্ছতা রয়েছে, তাই সেই প্রক্রিয়াকে বহাল রেখেছিলেন। পরবর্তী সময় সেই জায়গাটাকে বহাল থেকে যায়, সেই এসএসসি প্রক্রিয়ায় 26,000-এর ওই প্যানেলটা বাদ হয়ে যায়, অবৈধ বলে ঘোষণা করেন। কিন্তু এই প্রাইমারির ক্ষেত্রে সেই জায়গায় যখন সিঙ্গেল বেঞ্চ যখন এর মধ্যে প্রাইমারির একটা ট্রেড দুর্নীতি হয়েছে বলে মনে করেছেন, সেটা আমরা প্রকাশ্যও দেখেছি এবং এর জন্য
বহু নেতা মন্ত্রীদের এর সঙ্গে জড়িত, এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে সেই সকল নেতা মন্ত্রীরাও পর্যন্ত জেলে গিয়েছেন। এত সত্ত্বেও আজকের মহামান্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যে রায় দিলেন ডিভিশন বেঞ্চ, সেখানে এখানে কিন্তু সেই হাইকোর্টের রায়ে এটা পরিষ্কারভাবে বলে গেছেন যে এর মধ্যে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু উড়িয়ে দিয়ে যায়নি, তার অবজারভেশনের মধ্যে কিন্তু রেখেছেন। এখানে একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে জায়গা রেখেছেন, যে মানবিক দৃষ্টিভঙ্গিতে 9 বছর ভারতবর্ষের সংবিধানে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, সেই জায়গা থেকে 9 বছর চাকরি করেছেন ওনারা। তারপরে 9 বছর পরে ওনাদেরকে চাকরি প্যানেলটাকে ক্যান্সেল করা, চাকরি থেকে বরখাস্ত করবার বা ক্যান্সেলেশন করবার প্রক্রিয়াটা মানবিক দৃষ্টিভঙ্গিতে সঠিক নয় বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনে করেছেন। সেই দৃষ্টিভঙ্গিতে এদের চাকরিটাকে 32,000-এর চাকরিটাকে বহাল রেখেছেন। কিন্তু এক যাত্রায় আমি বলবো হাইকোর্টের আদালতের যে রায়, সেই রায়কে মান্যতা দিতে আমরা প্রত্যেকেই সেটাকে মান্যতা দিতে বাধ্য। এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এই রায় যদি যে সমস্ত মানুষের মনে করবেন বা যোগ্য প্রার্থী বলে যারা বিবেচিত নিজেদেরকে মনে করছেন, আন্দোলন করছেন, ওনারা যদি, তার জন্য আইনি প্রক্রিয়া রয়েছে, অ্যাপিলেট অথরিটি রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় যেতে হবে। বর্তমানে যে রায় হয়েছে তাকে মান্যতা তো দিতেই হবে। সেসব আদালতের রায় সম্পর্কে বিশেষ কিছু বলাটাকে আমি সমীচীন বলে মনে করি না। এক্ষেত্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায় দিয়েছিলেন তা কি তাহলে ভুল ছিল? দেখুন, এই ব্যাপারে বলতে গেলে অনেক কেস হয় যে জায়গায় সিঙ্গেল বেঞ্চে একরকমের রায় হয়, সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনাল বেঞ্চে অ্যাপিল হয়। তো সেই জায়গায় দেখা গিয়েছে যে বহু কেসেরই সেই রায় আবার ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায়। তা এক্ষেত্রেও সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিলেন সেটা ডিভিশনাল বেঞ্চে সেটাকে সঠিক বলে তাদের পর্যবেক্ষণে আসেনি বা অবজারভেশনে মনে করছেন, তাই তারা ওটা নিজস্বভাবে ওনাদের অবজারভেশন থেকে রায় দিয়েছেন। আমি এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করি, যারা এতদিন ধরে কেসটাকে লড়লেন, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী ছিল কিন্তু তারা কোনো কারণ চাকরি পায়নি, তাদের লড়াইটা কি এখানেই শেষ হয়ে গেল? দেখুন, যারা নিজেদেরকে মনে করেছেন যে যোগ্য প্রার্থী, তা ওনারা পরীক্ষা দিয়েছেন, ওদের চাকরি পাওয়ার যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত করেছে মনে করেন, তারা যে দীর্ঘ আন্দোলন চালিয়েছেন, যে সকল এই চাকরি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে মনে করছেন, অযোগ্যরা চাকরি পেয়েছেন, যোগ্য ব্যক্তিরা চাকরি পাননি, তাই তারা আন্দোলন করছেন। যোগ্যরা তাদের অধিকারটাকে ফিরে পেতে চেয়েছেন, তাদের চাকরি পাওয়ার যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত করছেন। তা সেই ক্ষেত্রে ওনারা আদালতের তাই শরণাপন্ন হয়েছেন। তা আদালতের রায়কে যদি মান্যতা ওনারা মনে করেন যে আদালত এই 32,000-কে আজকের বহাল রাখলেন, 26,000-কে ক্যান্সেল করলেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাদের আইনের দরজা খোলা রয়েছে। একটা রায় মানেই যে শেষ জায়গা, আইনের শেষ হয়ে গেলে এমন কথা নয়। আইনে ভারতবর্ষের সাংবিধানিক প্রতিটা মানুষকে সাংবিধানিক অধিকার দিয়েছেন তার সেই রায়কে চ্যালেঞ্জ করবার জন্য। তাহলে ওনারা যদি পরবর্তী সময় আপার কোর্টে চ্যালেঞ্জ করেন তাহলে নিশ্চয়ই করতে পারেন। সেই জায়গায় তাদের আন্দোলন ওনারা করবেন কি, আন্দোলন থামিয়ে দেবেন, কিংবা অ্যাপিল করবেন কি করবেন না, কিংবা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না, ওদের নিজস্ব ব্যাপার। যে সমস্ত চাকরি প্রার্থীরা এতদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করলেন, তারা কি কোথাও ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হলো বলে মনে হয়? দেখুন, ন্যায় বিচার পাওয়া থেকে আদালতের রায়ের বিষয়ে তো ব্যক্তি বিশেষে বেশি কিছু বলার থাকে না।
এখানে ওনারা বঞ্চিত হয়েছেন কি হয়নি সেই ক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ওনাদেরকে স্বাভাবিকভাবে ওনাদের যদি রায় পছন্দ না হয়, সাংবিধানিকভাবে আইনের দরজা খোলা রয়েছে, ওনাদেরকে আপার কোর্টে চ্যালেঞ্জ করতে পারে। 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মানবিকতার কথা না ভেবে দুর্নীতির ভিত্তিতে বা ন্যায় অন্যায়ের ভিত্তিতে রায় দিয়েছিলেন। বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোন বিষয়টি এগিয়ে থাকে, ন্যায় অন্যায় নাকি মানবিকতা? প্রথমত বলি, ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের আইন সবসময় ন্যায় অন্যায়টাকে প্রায়োরিটি প্রথমত দিয়ে থাকে, তারপরের জায়গাটা মানবিকতার জায়গা থাকে। অতএব সেই জায়গায় এটা বিচারপতিদের নিজস্ব একটা ক্ষমতা থাকে, সেই জায়গা থেকে ওনারা ন্যায় অন্যায়টাকে একেবারে উড়িয়ে দেননি, যে এখানে যে কিছুটা দুর্নীতি হয়েছে এটাকে কিন্তু উড়িয়ে দেননি ওনাদের অবজারভেশনে। আমি যতটুকু অর্ডার দেখি, মানে প্রাইম অফিসে দেখেছি, ফুল অর্ডার ছাড়া এটা ওনাদের অবজারভেশন না জেনে এর সম্পূর্ণরূপে উত্তর দেওয়াটা সম্ভব নয়। কিন্তু এই ক্ষেত্রে বলবো যে আদালতের রায়কে তো যদি না পছন্দ হয় কারোর, না মনে হয়, তাহলে তাদেরকে যেতে হবে উপরে। আমি আরেকটা প্রশ্নে যাব। ইতিমধ্যে হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত করা হলো। হুমায়ুন কবির বারংবার হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করাবেন এবং 6 তারিখ তিনার যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তার শিলান্যাসের দিনক্ষণ রয়েছে, 6 তারিখের পরে তিনি কিন্তু মুখ খুলবেন। তিনি কি বিষয়ের উপরে মুখ খুলতে চাইছেন বলে এটা আপনার মনে হয়? দেখুন, প্রশ্নটা এটা সম্পূর্ণরূপে উনি মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবেন কি রাখবেন, কারণ হুমায়ুন কবির একসময় কংগ্রেস করতেন, পরবর্তী সময় তৃণমূল করছেন, তৃণমূলের বিধায়ক রয়েছেন বর্তমানে। তো ওটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, কাকে রাখবেন আর কাকে সাসপেন্ড করবেন কিংবা সে কাকে প্রাক্তন করবে ওনাদের, সেটা ওটা ওনাদের দলের নিজস্ব ব্যাপার সম্পূর্ণ। কিন্তু সেক্ষেত্রে উনি যেটা বলছেন যে 6 তারিখে উনি মুখ খুলবেন, তো এখন ওনার মুখটা থেকে কি বেরোয় সেটাই দেখার অপেক্ষা। এখন কি মুখ খুলবেন কি খুলবেন না, সেটা ওদের মধ্যে ব্যাপার, ওদের দলীয় আভ্যন্তরীণ ব্যাপার, সেটা পরবর্তী সময় দেখা যায়। দল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির বলছেন তিনি একটা নতুন দল গঠন করবেন, দল গঠন করে 26-এর বিধানসভা ভোটে তিনি লড়বেন। তাতে শাসক দলে কতটা চাপ বাড়বে বলে মনে হয়? দেখুন,